আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। যারা ভাবছেন যে আপনারা নতুন খামার দিবেন, চিন্তা ভাবনা করছেন কিংবা চিন্তা ভাবনা করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, মূল্যবান তথ্য এখান থেকে পেতে পারবেন। আসলে যারা আমরা নতুন খামার দিতে চাই তাদের জন্য কি জানা, গরুর খামার থেকে শুরু করে গরুর জাত নির্বাচন থেকে শুরু করে গরুর রোগের ব্যাপারে নানান ব্যাপারে কিন্তু আমাদের সকলের জানা প্রয়োজন। যারা আমরা গরুর খামারে যুক্তে চাই তাদের কি কি একবারে না জানলেই নয়, সেই বিষয়গুলি আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, যদি যারা আমরা একবারে নতুন খামার করতে চাচ্ছি, ইউটিউব দেখে খামার করব কিংবা ফেসবুক দেখে খামার করব তা না করে আগে বাস্তব দিকগুলি আমাদের বিবেচনা করতে হবে। বাস্তব দিকগুলি বিবেচনা কিভাবে করব? ধরেন কেউ অনেকদিন যাবৎ গরু লালন পালন করতেছে, তার সাথে উঠা বসা করতে হবে, তার সাথে সলা পরামর্শ করতে হবে যে ভাই আমি একটি খামার দিব, আমার জন্য কিরকম হবে। আশা করি যদি ভালো লোক হয় সে কখনোই আপনাকে পাল্টাবাজির কথা বলবে না, সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আমার কথা যদি আমি বলতে চাই, তাহলে আমার কাছে যারাই এই পর্যন্ত এই খামারের ব্যাপারে জানতে চাইছে, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খানুভাবে যতটুকু পরিমাণে আমি বুঝি। আমি মানুষকে এই পর্যন্ত কোনো ভুল পথে ভুল সিদ্ধান্ত আমি কখনো দেইনি। আমি লেয়ার থেকে শুরু করি এই গাভীর সেক্টর পর্যন্ত, এই মাঝখানে যত কিছুই করছি সবকিছুর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ মানুষকে সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। হয়তো সে উপকৃত হইতে পারছে, না হয় সে তার ব্যর্থতার কারণে উপকৃত হইতে পারেনি। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়গুলি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, যারা আমরা নতুন খামার দিতে চাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের যা জানতে হবে, আমাদের যা বুঝতে হবে, এক নাম্বার জিনিস হচ্ছে খামার, গাভী আর ষাঁড়। কিভাবে খামার দিলে আমরা খামারের প্রসেস কি, গাভীর জন্য কতটুকু জায়গার প্রয়োজন, গাভী পাললে কি কি দরকার, আবার ষাঁড় পালন করলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন, খামার ব্যবস্থাপনা কিরকম, খামার উচ্চতা কিরকম, ফ্লোর কিরকম থাকবে, গাভীর চারি কিরকম থাকবে, মানে একটি আদর্শ খামার বলতে যা বোঝায় সে অনুযায়ী আপনার আগে জানতে হবে, বুঝতে হবে, খামার নির্বাচন করতে হবে, খামার করতে হবে। তারপর গরুর দিক, তৃতীয় যেই দিকটি আসতে হবে, গাভী দিয়ে শুরু করব না ষাঁড় দিয়ে শুরু করব, গাভী দিয়ে ভালো হবে না ষাঁড় দিয়ে ভালো হবে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন যারা নতুন খামারে যুক্ত চাই। আমি এই পর্যন্ত যত কিছু বুঝছি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ক্ষুদ্র ব্রেন দিয়ে যতটুক আমি নিজে অর্জন করতে পারছি সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। 3 নম্বর যে বিষয়টা, গাভী বা ষাঁড় কোনটা দিয়ে লাভজনক বেশি, সেই বিষয়ে কিন্তু আসছে। 4 নম্বর যদি আসি, গাভীর খাবার ব্যবস্থাপনা, গরুর খাবার ব্যবস্থাপনা, ষাঁড়ের খাবার ব্যবস্থাপনা, এই দিকগুলি কিন্তু যদি আমরা বিবেচনা করতে পারি, নিজে আয়ত্তে নিতে পারি, এই সিমটম গুলি যদি আমরা বুঝতে পারি, এইগুলো যদি আমরা নিজেরা করতে যাই, আবার নিজে শিক্ষা গ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের জন্য গরু লালন পালন করা খুবই সহজ। দিক যদি আমরা বিবেচনা করি, খাবার 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আঁশ জাতীয় খাবার, আরেকটা হচ্ছে দানাদার জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার হচ্ছে ঘাস এবং খের কুটা, যেটা আমরা বলে থাকি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করতেছি, আমি খের খাওয়াই না অবশ্য। আর এটার মধ্যে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে দানাদার জাতীয় খাবার। দানাদার কি কি খাবার খাওয়ালে আপনার গরু ভালো থাকবে, দুধ বেশি পাবেন, ষাঁড় গরু মোটা তাজা হবে, সেই বিষয়ে জানা থাকতে হবে। নাম্বারে যদি আসা যায়, খামার পরিচর্যা, খামারে কিভাবে পরিচর্যা করব, ফ্লোর কিভাবে জীবাণু মুক্ত করা যাবে, সেই বিষয়ে কিন্তু হালকা পাতলা ধারণা অবশ্যই আপনার থাকা প্রয়োজন। 6 নম্বরে আসা যাক, গরু কেনার পর, গরুর জাত নির্বাচন গেল, সবকিছু গেল, গরু কেনার পর তাদের
কৃমিনাশক করা, তাদের ভিতরে যে কৃমিগুলি থাকে, পরজীবী কৃমি, যে কৃমিগুলি হয় সেই ব্যাপারে কিন্তু অজ্ঞ থাকতে হবে, বুঝতে হবে গরু কৃমি হয়েছে কিনা, কিংবা কৃমি হইলে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে। উপরের কৃমি, কি কি কৃমির দ্বারা উপরের ত্বকগুলি নষ্ট হয়ে থাকে, আবার ভিতরের কৃমি কৃমি দ্বারা কি কি সমস্যা হতে পারে। কৃমি বড়ি বড়ি খাওয়াইলে ভালো হবে না ইনজেকশন দিলে ভালো হবে, নাইট্রোনেক্স আছে, আপনার অ্যানেকটিন প্লাস আছে, সেগুলো দিয়ে ভালো হবে। আবার কতদিন পরে কিংবা এই কৃমিনাশক করার পরে লিভার টনিক দিতে হবে কিনা, আবার জিঙ্ক খাওয়াইতে হবে কিনা, কতদিন পর ক্যালসিয়াম খাওয়াইতে হবে কিনা, এই ব্যাপারে কিন্তু হালকা পাতলা কিছু ধারণা অবশ্যই নিতে হবে যদি নতুন খামার করতে চাই কিংবা নতুন খামারি হতে চাই। 7 নম্বরে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই গরু পালন করলে কিন্তু অনেক রোগ বালাই হতে পারে। আমাদের শরীরে যেরকম রোগ বালাই হতে পারে, যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি, আমরা যেরকম অসুস্থ হতে পারি, গরুও কিন্তু অসুস্থ হতে পারে। গাভীর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন অসুখ হয়ে থাকে, যেহেতু তাদের গঠন প্রণালী আলাদা। আর ষাঁড়েরও কিন্তু অসুস্থ হতে পারে, তাদেরও গঠন প্রণালী আলাদা, তাদেরও ভিন্ন ভিন্ন রোগ হতে পারে। সে ব্যাপারে কিছু তথ্য জানা, কিছু বোঝা, যদি সিমটম গরু কি হইলে কি হয় এইগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই তাদের ট্রিটমেন্ট নেওয়া কিংবা ডাক্তারের সাথে পরামর্শ করা এটা আমাদের জন্য সহজ হবে। এই জন্য গরু লালন পালনের ক্ষেত্রে অবশ্যই তাদের রোগ সম্বন্ধে কিছু ধারণা রাখা। 8 নম্বর যদি আসে তাহলে অবশ্যই আমাদের গরু যেহেতু লালন পালন করবো, তাদের কখন কি ঔষধ প্রয়োজন, সে ঔষধ শুধু খালি যে রোগ হলে ঔষধ খাওয়ানো লাগে তা না, রোগ ছাড়াও কিন্তু আমাদের গরুকে ওষুধ খাওয়াতে হয়। যেমন আমরাও কিন্তু অনেক সময় ঔষধ খেয়ে থাকি, শুধু রোগ হলে যে ওষুধ খাই তাই না, তা না, ভিটামিন যুক্ত ভিটামিন ওষুধ খেতে পারি, ক্যালসিয়াম খেতে পারি, জিঙ্ক খেতে পারি। তাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তারা একটি জায়গার মধ্যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। সেই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কি ওষুধ খাওয়াতে হয়, এবং শরীর ভিটামিনের অভাব থাকলে কি ওষুধ খাওয়াতে হয়, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই যারা নতুন খামারি হবে তাদের অবশ্যই একটু হালকা পাতলা জানার প্রয়োজন আছে। 9 নম্বরে আছে ইনজেকশন। তাদেরকে কিভাবে ইনজেকশন দিতে হয়, চামড়ার নিচের ইনজেকশন আছে, মাংসপেশিতে ইনজেকশন আছে, গভীর যে মাংস পেশি আছে সেই গভীর মাংসপেশির ভিতরে ইনজেকশন প্রয়োগ করা, আবার চামড়ার নিচে কিভাবে ইনজেকশন প্রয়োগ করা হয়, এইগুলো যদি আসলে আমরা ইনজেকশনের ব্যাপারে যদি আমরা কিছু ধারণা রাখতে পারি, তাইলে যে বেস্টে যে খরচটা হয়, বেস্টে যে টাকাটা আমাদের দিতে হয়, একটা ডাক্তার ফোন করে আনলে একটি কর্মী যদি আসে আমার বাড়িতে, অন্তত তাকে 500 টাকার নিচে কিন্তু দেওয়া যায় না। সেই জন্য যদি খামারে লাভজনক করা যায়, খামার যদি প্রথম থেকে লাভবান হওয়া যায়, তাহলে কিন্তু এই বিষয়গুলো যদি জানা যায়, তাহলে এই টাকাগুলি অনর্থক খরচ হয় না এবং এই টাকা দিয়ে অন্য কাজে লাগানো যায়। এই জন্য ইনজেকশনের ব্যাপারেও কিছু ধারণা রাখা। 10 নম্বরে আসি, কোন গরু দিয়ে লাভবান হওয়া যায়, দেশি গরু দিয়ে, ক্রস জাতের গরু দিয়ে, উন্নত মানের গরু দিয়ে, মানে অনেক ধরনের গরু আছে, কি ধরনের গরু দিয়ে আপনি খামার করলে আপনার জন্য লাভবান বেশি হয়, এবং কোন অঞ্চলে গরু দুধ দিয়ে আপনি লাভবান হতে পারবেন কিনা, আবার কোন অঞ্চলে দুগ্ধবর্তী খামার দিয়ে লস হওয়ার সম্ভাবনা থাকে, এবং যে অঞ্চলে দুগ্ধবর্তী খামার দিয়ে লস হওয়ার সম্ভাবনা থাকে, দুধের বাজার কম থাকে, সে অঞ্চলে গোশতের বাজার কিরকম, আপনি মোটা তাজার ক্ষেত্রে কিভাবে করতে পারেন, মোটা তাজা করবেন না গাভী দিয়ে করবেন, কোন গরু দিয়ে করবেন, সে ব্যাপারে কিন্তু আপনার হালকা পাতলা কিছু ধারণা থাকতে হবে। হুট করে কোনো কিছু করা যাবে না। আপনার অঞ্চলে যদি দুধের বাজার কম থাকে, তাহলে আপনি যদি দুধের খামার দেন, তাহলে এই দুধের খামার দিয়ে তো আপনার লাভ হচ্ছে না, বরং আপনার লস হবে। আর যদি দেখা গেছে যে আপনার এলাকার মধ্যে গোশতের দাম বেশি, গোশ উৎপাদন করলে আপনার সবচেয়ে বেশি ভালো হয়, সেই জন্য সেই এলাকায় দুগ্ধবর্তী খামার না দিয়ে অবশ্যই আপনার গোশতের খামার, মাংসের খামার, মানে ষাঁড়ের খামার দেওয়া আপনার সবচেয়ে উত্তম, মোটা তাজার খামার আপনার সবচেয়ে উত্তম। সেই জন্য সেই বিষয়গুলো আগে ভাগে যদি জেনে রাখা যায়, তাহলে খামারে লাভবান হওয়াটা অতি সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলবো যে খামার বিষয়গুলি অত্যাধিক পরিশ্রমের, সেই বিষয়গুলি জানতে হবে।
সেই বিষয়গুলি অবশ্যই জানতে হবে। খামারে এসে কি আমি নিজে প্রথম অবস্থায় কি নিজে খাটতে পারবো কিনা, যদি একটু বড় সড়ো হয়ে যায় পরবর্তীতে যে বুঝি যে না এখান থেকে বেনিফিট করা সম্ভব, ষাঁড় থেকে হোক গাভী থেকে হোক বেনিফিট করা সম্ভব, তখন কিন্তু একটি লোক দিয়ে আপনি কাজ করাতে পারবেন। এর আগে যদি হুট করে প্রথম থেকেই যদি আপনি গাভীর খামার হোক, ষাঁড়ের খামার হোক, মোটা তাজার খামার হোক, এই দিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফলপ্রসূ হতে পারবেন না। হলেও অনেক সময় লাগতে পারে। যদি আগে বুঝেন যে না এই দিক দিয়ে সফলতা করা সম্ভব, তাইলে অবশ্যই আপনি আগে প্রস্তুতি নিতে থাকেন, কিংবা গরুর খামার করেন, নিজে পরিশ্রমী হন। যদি পরিশ্রমী হতে পারেন, তা আমি 100% দেব না, কারণ আল্লাহ তাআলার তরফ থেকে হয় যা হয়। আমি 99% বলতে পারি যে যদি আপনি নিজে পরিশ্রমী হন, যেখানেই থাকেন, যেখানেই পরিশ্রম করেন, অবশ্যই আপনি সেই জায়গা থেকে একদিন না একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে মূল্যবান যে জিনিসটি হতে হবে, যে জিনিসটি বলা প্রয়োজন, সেটা হচ্ছে গাছ। ভাই, গাছ ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা হতে পারে না। গাছ লাগান, আপনার খামারকে বাঁচান। গাছ লাগান, আপনার লাভটাকে বৃদ্ধি করে রাখেন। আপনি খামারকে কিছু করতে চান, খামার বড় করতে চান, চিন্তা করছেন খামার কিভাবে বড় করবেন, বড় করার একটাই উপায়, গাছ লাগান। আপনার নিজের জমি নাই, লিসি নিয়ে তারপর আপনি গাছ লাগানোর চেষ্টা করেন। এই কথা আসলে বলছি কেন গাছ লাগানোর কথা, এই গাছ, গরুর খামার মানে গরুর খামার দেওয়ার আগে অন্তত 3 মাস আগে আপনাকে গাছ লাগাতে হবে। পরিকল্পনা করতে হবে 6 মাস আগে যে আমি কোথায় কোন জায়গায় গাছ লাগাবো। তারপর পরিকল্পনা করতে হবে আপনি খামার কিভাবে দিবেন, খামার ম্যানেজমেন্ট কিভাবে করবেন। সেগুলি সব গুলি বিবেচনা করে কিন্তু আপনার খামার, সব জিনিস বিবেচনা করে কিন্তু আপনার লাভ, সব জিনিস বিবেচনায় করেই কিন্তু আপনার সামনে আগানো। আশা করি আজকে এই পর্যন্ত কথাগুলি বললাম। আশা করি পর্যায়ক্রমে আপনাদেরকে গাভী পালা, ষাঁড় পালা, যেটাই পালেন, আমি কিভাবে পারলে আপনারা সফলতা হতে পারবেন। যেহেতু আমি দীর্ঘ 10 বছর যাবত এই খামারের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন, আপনারাও যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেন, সফল হতে পারেন। সেই জন্য আপনাদের সকলের জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া করবেন। আশা করি ইনশাআল্লাহ। যারা খারাপ মন্তব্য করেন, তবে করেন আলহামদুলিল্লাহ, তাতে আমার যায় আসে না। অনেকে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরে কিন্তু আমি ভিডিওগুলি করে থাকি। আজকে এই পর্যন্তই। সকলে দোয়া, অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।